আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে নবম দশম শ্রেণীর গণিতের সম্পাদ্য শিখাবো। অধ্যায় অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য। আমরা বৃত্ত কাকে বলে সেটা অনেক আগেই জানি, 5 থেকে পড়ে আসছি। একটা বিন্দুকে কেন্দ্র করে যদি আরেকটা বিন্দু চলতে থাকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে ক্ষেত্রে সৃষ্টি হয় সেটা হচ্ছে বৃত্ত। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য তোমাদের ছিল অনেকগুলো, 17, 18, 19, 20, 21, হ্যাঁ। আর 23 থেকে আমি আবার অনলাইন ক্লাসে কিছু উপপাদ্য পড়াবো। আজকে আমি শুধু সম্পাদ্য অংশটুকু দেখাবো। সম্পাদ্যর মধ্যে তোমাদের বইয়ে দেখো নাম্বার 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত আছে। আমি 6 নাম্বারটা হচ্ছে বৃত্তের কেন্দ্র নির্ণয়। একটা বৃত্তের চাপের দ্বিখণ্ডিত করলে কেন্দ্র নির্ণয় হবে। আমি 7 থেকে শুরু করব। সম্পাদ্য 7-এ বলছে কোনো বৃত্তের স্পর্শক আঁকো। স্পর্শক কিভাবে আঁকে সেটা জানা খুবই দরকার। এটা আসলেও 2 নাম্বার অঙ্ক, 2 নম্বরে আসে। আর আমার লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে না, একটু মেসেজ করে তোমরা একটু শিওর করাও যে স্যার দেখা যাচ্ছে বা সাউন্ড শোনা যাচ্ছে। দুই ভাই বোন সাদিয়া, ক্লাস 9, ধন্যবাদ। তারপর হচ্ছে মতিউর রহমান, সায়েন্স, দশম শ্রেণীর। তোমাদেরকে ধন্যবাদ জানাই ক্লাসে হওয়ার জন্য। আর তোমাদের অন্যান্য বন্ধুদেরকেও একটু শেয়ার করে দাও, ক্লাসটা দেখতে পায়, অনেক উপকৃত হবে। সম্পাদ্য পড়াবো। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটা মেসেজ দাও। বৃত্তের স্পর্শক নির্ণয়। পারফেক্ট, থ্যাঙ্কস, ধন্যবাদ। স্পর্শক নির্ণয় করার জন্য কি করতে হবে? আগে বৃত্ত আঁকতে হবে। একটু দেখো, আমরা যদি আগে বৃত্তটা এঁকে নিই। তোমরা সবাই খাতা কলম পেন্সিল জ্যামিতি বক্সটা রেডি করো, কারণ জ্যামিতি বক্সে তো সম্পাদ্য আঁকা সম্ভব নয়, তাই না? এই জন্য তোমরা জ্যামিতি বক্সটাকে হাতের নাগালে নিয়ে আসো, রেডি করো। আমি যেভাবে আঁকি সাথে সাথে করো, সেভাবে সাথে সাথে করলে তোমাদের সুবিধা হবে বেশি। প্রথম হচ্ছে বৃত্ত আঁকতে হবে। দেখো, একটা বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসটাকে একটু হালকা করে ঘোরালে বৃত্ত তৈরি হয়ে গেল। ঠিক আছে, যার একটা কেন্দ্র আছে। এখানে যে কোনো বৃত্তের উপর বলতে যে কোনো বিন্দুতে, সেটা এই সাইডে হতে পারে, উপরে হতে পারে, নিচে হতে পারে, যে কোনো স্থানে আমরা কি করব? একটা স্পর্শক অঙ্কন করব। আচ্ছা, আচ্ছা, আমি নিচে অঙ্কন যদি করি তখন কি হয়? প্রথমে এখানে একটা কি করতে হবে? ও কেন্দ্রবিষ্ট বৃত্ত এ বিন্দুতে আমি স্পর্শক আঁকবো। কোথায়? কারণ বৃত্তের পরিধিতে অনেকগুলি বিন্দু আছে, এর মধ্যে যে কোনো একটা বিন্দুকে আইডেন্টিফাই যদি করি, এ একটা বিন্দু, এই বিন্দুতে আমরা কি করব? স্পর্শক আঁকবো। সেই জন্য আগে ও এ যোগ করতে হবে। দেখো কিভাবে যোগ করলাম, এ ও এ যোগ করলাম। ও বিন্দুকে কেন্দ্র করে এখন তুমি লম্ব অঙ্কন করো। তো লম্ব অঙ্কন করা কিন্তু বেশি একটা কঠিন কাজ না, একটু খেয়াল করো। আমি এখানে পেন্সিল কম্পাস ঢুকালাম, তারপর একই মাপের বৃত্তচাপ আঁকতে। এই দেখো, সেই একই মাপের এখানে বৃত্তচাপ। আচ্ছা, একটু লাইনগুলো মুছে গেছে, তাই না? আমি একটু ক্লিয়ার করে নিই। এই এখানে একটা বৃত্তচাপ, তারপর একটু দেখো, তারপর এই বিন্দুকে কেন্দ্র করে আমারটা তো একটু এই পাশে একটা, এই পাশে একটা, ঠিক আছে? একবারে আস্তে আস্তে আমি করব।
এখন এই বিন্দুকে কেন্দ্র করে এইটার উপর আরেকটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? আমরা একটু ভালো করে খেয়াল করো, এই বৃত্তচাপটা আঁকলাম। আবার বলি, এই যে এ বিন্দুকে কেন্দ্র করে একই মাপের বৃত্তচাপ আঁকলাম, এই থেকে আবার একটা বৃত্তচাপ, একই বৃত্তচাপ, এই দুটো বিন্দু করে আরো দুটো বৃত্তচাপ। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দুকে স্কেল ধরে সংযুক্ত করব, তবেই স্পর্শক অঙ্কিত হয়ে যাবে। খুবই সহজ। এটা 2 নম্বরে কিন্তু অনেক সময় আসে যে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। এখন যদি আমি এটা রেখা টানি, দেখো যোগ করার সময় কিন্তু পেন্সিল বসায় নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে না। এই নাম দেওয়া হলো পি এ পি, তাহলে এপি হলো নির্ণয় স্পর্শক। বর্ণনা কিন্তু একেবারেই সহজ। আবার বলি, প্রথম হচ্ছে ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত, এ বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। ও কমা এ যোগ করি, ও এ বিন্দুতে ও কমা এ যোগ করি, এ বিন্দুতে ও এর উপর এপি লম্ব অঙ্কন করি। লম্ব কিভাবে অঙ্কন করছি সেটার বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? সুতরাং আশা করি এটা বুঝতে পারছো। রাইহান বিজনেস গ্রুপে রাইহান সংযুক্ত হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, এটা একবারই সহজ। তারপর আমরা চলে যাই সম্পাদ্য 8। সম্পাদ্য 8 এগুলি কিন্তু 4 নম্বরে আসে। সম্পাদ্য 8 কি বলেছে একটু শোনো, একটু পড়ো বইটা, একটু পড়ো, প্রশ্নটা নিজে পড়তে হবে। যে একটা বৃত্তের দুটি স্পর্শক আঁকা, আমরা তো মাত্র একটা স্পর্শক এঁকেছি, এখন আঁকতে হবে দুটি স্পর্শক। বৃত্তের বহিস্থ কোন বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করো। বহিস্থ কোন বিন্দুতে স্পর্শক আঁকো, দুটি বলে নাই। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকো। আমি প্রশ্ন যদি লিখি, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বহিস্থ কোন বিন্দুতে, মনে হয় হ্যাঁ, বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকো। বৃত্তটির স্পর্শক আঁকো, বা এভাবে লিখি, বৃত্তটির, বইয়ে যা লেখা আছে সেটাই লিখতেছি, বৃত্তটির স্পর্শক আঁকো। এখন দেখো, প্রথম হচ্ছে বৃত্তের বহিস্থ কোণ, তার মানে একটা বৃত্ত আগে আঁকতে হবে। বহিস্থ কোন বিন্দু, তার মানে বহিস্থ একটা বিন্দু লিখতে হবে, নিয়ে নিতে হবে, তারপর আমরা স্পর্শক আঁকবো। আর 7 নম্বরটা বলছিলাম বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শক আঁকা, তাই না? আর এটা কি করব, পারভিন আবিদিন সায়েন্স গ্রুপের স্টুডেন্ট, তোমরা এসে আবার চলে যাও না। চলে গেলে তো শিখলা কি, আসলা হাজিরা দিলা চলে গেল, এমন না করো কেউ। আচ্ছা দেখো, প্রথমে বলছে কি বৃত্ত আছে, বহিস্থ একটা বিন্দু আছে। আগে বৃত্তটা কি আঁকি, এই বৃত্ত। তোমরা পেন্সিল কম্পাস কিন্তু সাথে সাথে আঁকতে হবে, খাতা কলম পেন্সিল নিয়ে কিন্তু ক্লাসে হাজিরা হও। এ হলো বৃত্ত। তারপর বৃত্তের কেন্দ্র, এই বহিস্থ একটা বিন্দু, এখানে আঁকবো না, একটু দূরে আঁকলাম, হ্যাঁ এখানে নিলাম। বহিস্থ একটা বিন্দু পি, বহিস্থ একটা বিন্দু পি। ক্লিয়ার? বলছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের পি একটা বহিস্থ বিন্দু, পি বিন্দু থেকে ওই বৃত্তের, এই ও কেন্দ্রবিষ্ট বৃত্তটা এর স্পর্শক আঁকবো। তার মানে এই থেকে একটা স্পর্শক আঁকবো, এই থেকে একটা স্পর্শক আঁকবো। সেটা কিভাবে সম্ভব? প্রথমে ও কমা পি যোগ করি। প্রথমে আমরা খেয়াল করো, ও কমা পি যোগ করা হলো, ও কমা পি যোগ করি। এখন ও পি কে সমদ্বিখণ্ডিত করি।
কোথায়? এম বিন্দুতে। ওপি রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করি। ওপি রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করার যে কথা, ওপি কে সমদ্বিখণ্ডিত করা একই কথা, লম্ব দ্বিখণ্ডক বলা হয়। লম্ব দ্বিখণ্ডক করতে হলে আমাদের কি করতে হবে? এই ওপি কে, ও এবং পি কে কেন্দ্র করে ওপি এর চেয়ে অর্ধেক যে বেশি ব্যাসার্ধ নিয়ে, এই দেখো এই উপরে, এই যে অর্ধেক যে বেশি ব্যাসার্ধ দিলাম, উপরে এই পাশে আর এই পাশে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে। এই যেটাকে কেন্দ্র করে, এই একটু খেয়াল করো, এই ঠিক আছে। যে উপরে নিচে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে, এই উপরে নিচে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে। ওকে আর পি কে কেন্দ্র, পি এবং ওকে কেন্দ্র উপরে নিচে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপর আমরা স্কেল দিয়ে, এই স্কেলটা আমার সমান তাই এটা ব্যবহার করি বেশি, এই মধ্যবিন্দু নির্ণয় করলাম, নাম কি? এম। মধ্যবিন্দু সবাই বুঝতে পারছে তো? ওকে কেন্দ্র করে, সরি, ও এবং পি কে কেন্দ্র করে অর্ধেক যে বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে দুটো বৃত্তচাপ আঁকবো এবং ও পি এর মধ্যবিন্দু এম নির্ণয় করি। লিখতে হবে কি? যে পি ও রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করি। রেখাংশ কেন? দেখো এই পাশেও আবদ্ধ করে, এই পাশেও আবদ্ধ করা, এই জন্য রেখাংশ। কিন্তু এটা রশ্মিও না, সরল রেখাও না, রেখাংশ। আমরা কি বললাম? কেন কিন্তু কেউ যদি রশ্মি লেখো বা রেখা লেখো তখনই ভুল হবে। রেখাংশ, ও পি রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করি। এখন এম কে কেন্দ্র করে এম ও অথবা এম পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। কাকে কেন্দ্র করে? এম কে কেন্দ্র করে। একটু খেয়াল করো, এই যে দেখো খুবই সহজ। এই যে আমার পেন্সিল কম্পাসটা একটু বড়, তোমাদের তো সুন্দর, আমারটা তেমন সুন্দর না, তারপরে চেষ্টা করতেছি। এই যে ও কে কেন্দ্র করে, দেখো ভালো করে দেখো, দেখা যাচ্ছে? এই যে এম বিন্দুকে কেন্দ্র করে এই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করি একবারে। এই দেখো বৃত্তটা অঙ্কন করলাম। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করি? ভালো করে খেয়াল করো, বৃত্তটা কিভাবে অঙ্কন করলাম। এম বিন্দুকে কেন্দ্র করে ওপি এর, কোনো কারণে যদি তোমাদের এই সাইডটা একটু বড় হয়ে যায়, এটাকে অবশ্যই কেন্দ্র দিয়ে ছেদ করবে। বড় হয়ে যায় তোমার কি এই করে দিলে হবে। সুতরাং এম বিন্দুকে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ একটা বৃত্ত অঙ্কন করবে, যা প্রদত্ত বৃত্ত। এটা কিন্তু প্রদত্ত বৃত্ত, কে এ বিন্দুতে এবং বি বিন্দুতে ছেদ করে। যে এ বিন্দু, এই যে এ বিন্দু এই বি বিন্দুতে ছেদ করে। এখন দেখো, ছেদ করা স্পর্শ করা কিন্তু এক না। ছেদ করা মানে এপার ওপার হয়ে যাওয়া। যেমন আমি যদি বলি আমার জামাটা ছিদ্র হয়ে গেছে, মানে ছেদ করে গেছে। যেমন আমি বলবো একটা কাগজ যদি বলি, মনে করো এই কাগজ যদি আমি ছিদ্র করি, এটা হলো ছেদ করা। ছিদ্র করা হলো ছেদ করা, মানে এপার ওপার দেখা যাবে। এই দেখো এপার ওপার হয়ে গেছে, এপার ওপার হয়ে গেছে, ছেদ করা। আর স্পর্শ করা হলো একটা বিন্দুতে শুধু আলতু করে লেগে যাওয়া। ঠিক আছে? আর তোমাদের ছেদ করা স্পর্শ করা কিন্তু এক শব্দ না। এই ছেদ করা যদি স্পর্শ করা লেখা হতে কিন্তু ভুল হবে। যে জায়গায় বলছে ছেদ, ওই জায়গায় ছেদ লিখতে হবে। এ ও বি বিন্দুতে ছেদ করে। এখন আমরা স্পর্শক আঁকবো একটা বিন্দুতে, সেই জন্য এ কমা পি, বি কমা পি যোগ করে দিব। এ কমা পি, বি কমা পি যোগ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? সেই জন্য তোমরা একটু যোগ করে দাও। এই দেখো আমার স্কেলটা একটু ছোট মনে হয়। এই বিন্দুকে ধরে, এই যে এই বিন্দু ধরে এই যোগ করে দিলাম। একইভাবে বি পি এই যোগ করে দিলাম। দেখো কত সুন্দর চিত্র হয়েছে। যে আমরা কি করেছি, প্রথমে কি করেছি বলো? আবার প্রথমতে যদি আমি বলতে চাই যে ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত ছিল, এর বহিস্থ একটা বিন্দু হলো পি দেওয়া আছে। বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। অঙ্কন ও কমা পি যোগ করি, এই যে এই রেখাটা সবার আগে যোগ করছি। তারপর ও পি কে এম বিন্দুতে
সমদ্বিখণ্ডিত করি। কিভাবে করা হয়েছে? উপরে নিচে বৃত্ত চাপে কি, ক্লিয়ার? তারপর এম বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান বা পিএম এর সমান ব্যাসার্ধ একটা বৃত্ত অঙ্কন করলাম, যা প্রদত্ত বৃত্তকে, এটা প্রদত্ত বৃত্ত আগে ছিল কিন্তু, এ ও বি বিন্দুতে ছেদ করে, স্পর্শ করে লিখলে হবে না, ছেদ করে, ক্লিয়ার? তারপর এ কমা পি, বি কমা পি যোগ করি, তাহলেই এপি এবং বিপি নির্ণয় স্পর্শক। তাহলে এপি এবং বিপি কি নির্ণয় স্পর্শক। তাহমিনা সুলতানা না কি লিখছিলেন? ফাতিমা খান, ফারিহা সায়েন্স না, ফারিহা খান, ধন্যবাদ ক্লাসে আসার জন্য। রাফিন, অনেকে আজকে আসছে কিন্তু লাইনে কতক্ষণ থেকে আবার চলে যায় হাজিরা দিয়ে, এরকম হলে তো তোমাদের লস, তোমরা শিখতে পারবে না। এরপরে আসো, এগুলো কিন্তু আঁকে, অনেকের আঁকা হয়েছে, তারপর আবার একটু আঁকাচ্ছি। এরপরে আসো, আমি তিনটা সম্পাদ্য আঁকবো, এই একটা, আরেকটা হলো পরিবৃত্ত, সম্পাদ্য নয়। এখন আগে কিন্তু সংজ্ঞাটা জানতে হবে, পরিবৃত্তটা কি। পরিবৃত্ত কার পরিবৃত্ত আঁকতে হবে? ত্রিভুজে, তার মানে ত্রিভুজটা আগে ছিল, এর পরিবৃত্ত আঁকতে হবে। কোন ত্রিভুজের, কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। প্রশ্নটা কি? কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকো, এই তো। পরিবৃত্ত কাকে বলে সেটা একটু জানা দরকার, তাই না? তাতে আরেকটু সুবিধা হয়। লিওন, আচ্ছা, তোমরা কিন্তু ফেসবুকে একজন আরেকজনের সাথে চ্যাটিং করো না, আমি দেখছি অনেকেই ক্লাসে আইসা মেসেজ দাও, তোমরা একে অপরের সাথে কথা বলো, এই কাজটা কেউ করবা না, কারণ সব টিচাররা দেখে, এমনকি আমাদের স্যার, প্রিন্সিপাল স্যারও কিন্তু দেখে তোমাদের মেসেজগুলি। এই ভুলটা আর করিও না। লিওন, বিশেষ করে লিওনকে বলছি আমি। আচ্ছা, আমি কি বলছি, যে পরিবৃত্ত কাকে বলে? কোন ত্রিভুজের দুই বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুকে তে ছেদ করে, তে পরিবৃত্ত সংজ্ঞা একটু লেখো। পরিবৃত্ত কোন ত্রিভুজের দুই বাহুর, কারণ এটা 1 নম্বরে আর 2 নম্বরে আসতে পারে, যে পরিবৃত্ত কাকে বলে চিত্রের মাধ্যমে দেখাও, তখন সেই কাজটা করে দিতে হবে। বা পরিবৃত্ত বলতে কি বুঝো? কোন ত্রিভুজের দুইটি বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে। কোন ত্রিভুজের দুই বাহুর সমদ্বিখণ্ডক, তার মানে যে কোনো দুটা বাহু সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত হলে কোথাও ছেদ করবে, ছেদ করে তাকে কেন্দ্র ধরে যে বৃত্ত আঁকা হয়, তাকে কেন্দ্র করে, ছেদবিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত আঁকা হয় তাকে পরিবৃত্ত বলে। বৃত্ত বলে, ক্লিয়ার? খুবই সহজ কথা। এই কথা অনুযায়ী আমরা চিত্রটা আঁকবো, আর কিছু না। যে কোন ত্রিভুজ নিব, একটা ত্রিভুজ নিব, আর দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব, কোথাও ছেদ করবে, সেটাকে কেন্দ্র করে শীর্ষবিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? বৃত্ত অঙ্কন করব। আচ্ছা, এই সংজ্ঞাটা একটু লিখে নাও। আর ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ বাহুভেদে 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, আরেকটা কি সমকোণী, সরি সমবাহু ত্রিভুজ। সরি, কোণ ভেদে কত প্রকার? বাহুভেদে 3 প্রকার, কোণ ভেদেও 3 প্রকার। বাহুভেদে 3 প্রকার কি কি? সূক্ষ্মকোণী। কোণ ভেদে 3 প্রকার কি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, আর হলো সমকোণী ত্রিভুজ। আর তোমাদের বইয়ে লেখা আছে কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত। সুতরাং এটি একটু লিখে নিই আমি। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের, সূক্ষ্মকোণী
সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। এখন কিভাবে আঁকবো সেটা একটু খেয়াল করো। প্রথমে কি করতে হবে, ত্রিভুজ এঁকে নিতে হবে। একটা ত্রিভুজ আঁকি, সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি, আর তোমরা সমকোণী আর স্থূলকোণী ত্রিভুজটা নিজেরা করবা। এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। যেহেতু বলা হয়েছে দুই বাহুর সংযোগ রেখা, দুই বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, যে আমরা কোন বাহুকে সমদ্বিখণ্ডিত করব, এ বি এবং এ সি কে সমদ্বিখণ্ডিত। আমরা বাহুকে সমদ্বিখণ্ডিত করা একেবারে আমরা সবাই পারি, যে এ আর বি কে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা দুইটা চারটা বৃত্তচাপ আঁকতে হবে, সমদ্বিখণ্ডিত করো। যে বি কে কেন্দ্র করি, দেখো অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা, এই পাশে একটা, একটু দূরে দূরে নিবা, একটু বড় করে দিবা যাতে দুইবার না আঁকতে হয়। একইভাবে এই বিন্দুকে কেন্দ্র করে এই পাশে একটা, এটার উপরে একটা, তাই না? এ হলো একটা বাহুকে একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করে সেটা আবার যোগ করতে হবে, নাহলে কিন্তু আবার কোনটা কার ভুলে যাইবা। এই জন্য এই যে এ বি কে সমদ্বিখণ্ডিত করছি, এ বি কে আমি কিন্তু বর্ণনা লিখতেছি না, বর্ণনা বইয়ে লেখা আছে বা আমি মুখে বলে দিচ্ছি, সেটা করে নিবে। এ বি সি একটা ত্রিভুজ আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি দিয়ে যায়, মানে শীর্ষবিন্দুতে স্পর্শ করবে বা ছেদ করবে, শীর্ষবিন্দুতে স্পর্শ করবে। ক্লিয়ার? এখন আমরা যোগ করি এ বি এর সমদ্বিখণ্ডক, এ বি এর সমদ্বিখণ্ডকের নাম দেওয়া হলো এম ই, এম ই, সরি এ বি এর সমদ্বিখণ্ডক এম ই। দেখো এখানে কিন্তু ভালো করে ছেদ করে না, মাঝখানে যেন হয়, আর একটু ক্লিয়ার হইতে হবে। এরপরে আমার কি করতে হবে, এসি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন এসি কে সমদ্বিখণ্ডিত করি, ভালো করে খেয়াল করো। এইটাও অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, এই দেখো অর্ধেক চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। একইভাবে সি কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এটার উপর একটা বৃত্তচাপ। দেখো সি কে কেন্দ্র করে সে একই কাজ আমরা করেছি, উপরে নিচে বৃত্তচাপ আঁকা। আলাদা আলাদা করে এঁকে নিবা, একসাথে সমদ্বিখণ্ডিত করলে সমস্যা হবে। যে এই দেখো একটু মুছে গেছে, এই পাশে একটা বেশি বড় হয়ে গেলে তারপর মুছে দিবা। এই যে এ এবং সি কে কেন্দ্র করে এসি রেখার উভয় পাশে এইদিকে আর এই সাইডে দুটো বৃত্তচাপ, তারপর পেন্সিল কম্পাস দিয়ে একটু ফুটা করে নিবা এরকম, যাতে যোগ করলে ভুল না হয়। ঠিক আছে? এখন আমি স্কেল দিয়ে যোগ করে দিই। আর এই যোগটা যেন একবার নিখুঁত ভাবে হয়। এই এরকম মোটা যেন না হয়, চিকন যেন হয়। ঠিক আছে? আচ্ছা, এটা নাম দিলাম এন এফ। দেখো ই এম এন এফ সংজ্ঞাতে কি বলছিলাম, দুইটি বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটাকে কেন্দ্র করে আমরা কি আঁকবো, বৃত্ত আঁকবো। সুতরাং এম ই এবং এন এফ এর সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করছে, দেখো এই ও বিন্দুতে ছেদ করছে। এখন
ও কে কেন্দ্র করে না ও এ যোগ করি, ও এ যোগ করি। এখন ও কে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলে কি হয়ে যাবে? পরিবৃত্ত অঙ্কন হয়ে যাবে। দেখো ও কে কেন্দ্র করে আমার বৃত্তটা তোমার হতে পারে। আমি তো দেখো একটা বড় একটা পেন্সিল কম্পাস ব্যবহার করছি। এই বৃত্ত আঁকবা, এই দেখো এখানে স্পর্শ করে নাই, কিন্তু স্পর্শ করে, স্পর্শ কিন্তু করতে হবে। এখানে কি হলো? এটা স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, ও এখানে কিন্তু স্পর্শ করে নাই, তার মানে এখানে কি ত্রুটি রয়ে গেল। এটা হলো কেন? এই সমদ্বিখণ্ডক আর এই বৃত্তের কেন্দ্র যেন সঠিকভাবে হয়, এই বৃত্তের কেন্দ্র নির্ণয়টা যেন সঠিক হয়, সমদ্বিখণ্ডকটা যেন ভালো হয়। দেখো দুইটাকে স্পর্শ করছে সুন্দর করে, এটাকে স্পর্শ করে নাই, তার মানে কি অঙ্কিত স্পর্শকটা ছেদ করে নাই, এই জন্য পরিবৃত্তটা আঁকা সঠিক হয় নাই। আমার পেন্সিল কম্পাসটা একটু বড় তো তাই সুন্দর হয় নাই। তোমরা অবশ্যই সুন্দর করে আঁকবে, আশা করি যে অবশ্যই যেন এটা কি স্পর্শ করে, এদিকে এদিকে কি স্পর্শ করে। আশা করি সবাই বুঝতে পেরেছ যে এটা হলো কি সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত। আর তোমরা সমকোণী ত্রিভুজ, আচ্ছা এটা বর্ণনা যদি বলি, আমি আবার প্রথমতে বলি বিশেষ নির্বাচন। এ বি সি একটা ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি দিয়ে সি বিন্দুতে স্পর্শ করে। অঙ্কন এ বি এবং এ সি কে যথাক্রমে এম ই এবং এন এফ দ্বারা সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও কমা এ যোগ করি। ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি। ইহাই উদ্দৃষ্ট বৃত্ত। ক্লিয়ার? মানে বর্ণনা কিন্তু খুবই ছোট। ইহাই নির্ণেয় বৃত্ত যা এ কমা বি ও সি বিন্দুতে সি বিন্দুগামী। ইহাই নির্ণেয় এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। ক্লিয়ার? তোমরা এই যে এটা হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, দেখো তোমরা বাড়ির কাজ করবে হলো সমকোণী ও স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত। সমকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আঁকো। অঙ্কন করে বর্ণনা সহ লিখবা। ঠিক আছে? এটা তোমাদের বাড়ি কাজ থাকবে যে সমকোণী ত্রিভুজ ও সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করা যায়। ঠিক আছে? আগামী ক্লাসে আমরা সম্পাদ্য আর দুইটা দেখাবো, তো কমপ্লিট হয়ে যাবে। সেটা হলো বহিবৃত্ত এবং অন্তবৃত্ত। সেই আগামী ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করেছি। তোমরা অবশ্যই জ্যামিতি ক্লাসে পেন্সিল কম্পাস নিয়ে থাকবে, আর যারা আগে শিখেছো তারা আবার আঁকো। আর পরীক্ষার সময় এমন হয় যে আমার মতন এরকম স্পর্শ করবে না, খুবই বিরক্তিকর। আর তোমাদের মনে রাখতে হবে যে ত্রিভুজের বাহুর পরিমাণ দেওয়া থাকতে পারে, যে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, তারপর সেই ত্রিভুজ দিয়ে পরিবৃত্ত আঁকতে হবে। ঠিক আছে? সেই জন্য সঠিকভাবে আঁকার জন্য চিত্রগুলি বারবার আঁকতে হবে, চর্চা করতে হবে। আগামী ক্লাসে অবশ্যই সবাই পেন্সিল কম্পাস খাতা কলম আগে রেডি রাখবে। সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।